দেখেন, এই যে কথায় কথায় আমি নিয়তির কথা বলি, স্রষ্টার কথা বলি, আপনারা সবাই মানতে চান না। এই নিয়তির সেরা প্রমাণটা দেখেন আমরা এসে পেলাম নাহিদ রানার ক্ষেত্রে। নাহিদ রানার শুরুটা হয়েছিল কোথায় একটু মনে করেন? টেস্ট অভিষেক হলো হচ্ছে শোয়েব আক্তারের জায়গায় গিয়ে, শোয়েব আক্তারের জন্মভূমিতে রাওয়ালপিন্ডিতে। সেই রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের জন্মভূমিতে সে প্রমাণ করলো যে বাংলাদেশের প্রথম স্পিড স্টার হিসেবে তার আগমন হয়েছে। তারপর বেশ কিছু সময় গড়ালো, বিভিন্ন ফরম্যাটে সেই গতির ঝড় দেখালো। অবশেষে গেল ওয়েস্ট ইন্ডিজে, মানে পৃথিবীর পেস বোলিংয়ের আদি স্বর্গ, সেই জায়গাটায় গেল। গিয়ে বোলিং করলো এবং কি করছে এটা যারা জানেন না, যারা দেখেন নাই, তারা মিস করছেন। ভাই, ভয়াবহ মিস করছেন। নাহিদ রানার নামের পাশে 5 উইকেট দেখে কিচ্ছু বুঝতে পারবেন না। শুধু একটা জিনিস বলি, এমন অন্তত 3টা ওভার ছিল, আমি 3টা ওভারের কথা বলতে পারি, যেখানে নাহিদ রানার বোলিংয়ের গতি একটা বলেও 149-এর নিচে নামে নাই। দিস ইজ নাহিদ রানা। চিন মিউজিক দেখাইছে সেই ওয়েস্ট ইন্ডিজে বসে, এবং সেই কাজটা করছে কোথায়? ওই যে মাইকেল হোল্ডিং এন্ড থেকে বল করে, শোয়েব আক্তার থেকে মাইকেল হোল্ডিং, নিয়তির খেলা। আমাদের প্রথম স্পিড স্টার চলে আসছে, এবং যেটা থাম করছি যে পৃথিবীকে এখন দেখানোর সময় আসছে যে দেখ স্পিড কাকে বলে। স্পিড দিয়ে আমরা জিতছি। আজকে এই সামান্য একটু বলি নাহিদ রানার কথা। প্রথমে নাহিদ রানাকে নিয়ে একটা ছোট অভিযোগ, সেটা হচ্ছে যে ভাই, তোমার কারণে বহুকাল পরে রাত জেগে আমার খেলা দেখতে হয়েছে। মানে আমি রাত জেগে সব ধরনের খেলা বাদ দিয়ে দিয়েছি। ইভেন আর্জেন্টিনার খেলা থাকলেও এখন রাত জাগা হয় না। ইভেন বার্সেলোনার খেলায়ও রাত জাগা হয় না। সেই আমি কালকে অন্তত বাংলাদেশের বোলিং শেষ হওয়া পর্যন্ত রাত জাগতে বাধ্য হয়েছি। থ্যাংক ইউ যে তুমি আমাকে সেই সুযোগটা করে দিছ। নাহিদ রানা অসাধারণ করছে, অসাধারণ করছে বললে আসলে বোঝা যায় না। একটা সময় যে চিন মিউজিক, পেস বিটেন, মানে বিটেন বাই স্পিড, এই জিনিসগুলো আমরা পড়তাম শুধু। বাংলাদেশি সাংবাদিক হিসেবে দুর্ভাগা ছিলাম, সারা জীবন অন্যের গল্প করতে হয়েছে, যে ইন্ডিয়া গেছে, অস্ট্রেলিয়ায় চিন মিউজিক শুনছে। কি জিনিস চিন মিউজিক? দেখতাম টিভিতে, বা আমরা সহ্য করতাম। আমরা যখন সাউথ আফ্রিকা যাইতাম, অস্ট্রেলিয়া যাইতাম, আমরা চিন মিউজিক সহ্য করতাম, যে প্রচণ্ড গতিতে বল পড়তেছে 149-50, কানের পাশ দিয়ে সাঁয় সাঁয় করে চলে যাচ্ছে, ব্যাটসম্যান ব্যাকফুটে যাবে সেই সুযোগও পাচ্ছে না। সেই জিনিসটা নাহিদ রানা করে দেখালো। দেখেন, ওয়েস্ট ইন্ডিজে সেই দিন নাই। ওয়েস্ট ইন্ডিজে এখন আর আগের মতো সেই পেস জেনারেট হয় না। সেই উইকেটগুলো 2007 সালে আইসিসি নষ্ট করে ফেলছে। তারপরে যা আছে নাহিদ রানার জন্য যথেষ্ট হয়েছে। নাহিদ রানা এক এন্ড থেকে, ওই যে বললাম যে সমানে 149-50, নাহিদ রানা এই আপনার অভিষেক যখন হলো রাওয়ালপিন্ডিতে, তারপর থেকে 149-50 অনেকবার ছুঁয়েছে। এমনকি একবার 150.9ও করছে। ফলে এটা তার জন্য খুব নতুন কিছু না। নতুন যেটা, সেটা হচ্ছে টানা এই গতিতে বল করে যাওয়া, এবং এই গতির মধ্যে সমানে দারুণ লেন্থে, দারুণ লাইনে বল ফেলে বল উঠায় আনা, একদম কান বরাবর নিয়ে আসা। মানে ব্যাটসম্যানকে বলে বলে ব্যাকফুটে পাঠায় দেওয়া। বেশিরভাগ সময় ব্যাটসম্যান ব্যাকফুটে যাওয়ার সময়ও পাচ্ছিল না। মানে পুরো জিনিসটা একটা ত্রাসের রাজত্ব কায়েম করে ফেলছিল। যে জিনিসটা আমরা বারবার বলি যে দলে একটা স্পিড স্টার থাকার মানে হচ্ছে প্রতিপক্ষ ঘাবড়ায় যাবে। উইকেট কয়টা পাইলো ওইটা ম্যাটার না। না জানে এর আগের ম্যাচগুলোতে তাই করছে, সে ত্রাস করছে, অন্যরা উইকেট পাইছে। কিন্তু সৃষ্টিকর্তা সহায় হয়েছেন, নাহিদ রানা 5টা উইকেট পাইছে। কিন্তু আমি যেটা বলবো যে 10টা উইকেটই নাহিদ রানা পাইছে। আপনার শুনতে হয়তো একটু বিস্ময়কর লাগতে পারে। যদি খেলা দেখেন, ওই যে আবার বলতেছে, যদি খেলা দেখেন তাহলে বুঝবেন যে একটু মিথ্যা বলতেছি না। এক প্রান্ত থেকে নাহিদ রানা যখন ওই প্রচণ্ড চাপ দিচ্ছে, ওরা নার্ভ হারায় ফেলছে। ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা বেশ কিছু তরুণ ব্যাটসম্যান তো, ওরা আমার ধারণা যতই ক্যারিবিয়ান হোক, এই রকম পেস টানা খেলে নাই। মানে অন্যান্য ক্ষেত্রে নাহিদ রানা একটু রিল্যাক্স দেয়, অন্যান্য ম্যাচগুলোতে দু একটা 138-39-এ নেমে আসে, তখন ব্যাটসম্যান একটু হাফ ছেড়ে বাঁচে, যে বাহ বাবা, এই বলটা মরলাম না। মানে আসলেই কিন্তু জীবন মরণ প্রশ্ন। ব্যাটসম্যান যদি একটু ভুল করে, তাহলে লেগে ভেঙে চুরে যাবে, সেটাও হয়েছে, সেটা বলতেছি। তো সেই ভুলটা কেউ করতে চায় না। ফলে তারা কি হয়, যে তারা প্যানিক থাকে ওই 6টা বল। পরের 6টা বলে আসছে ধরেন তাইজুল বা মিরাজ, একটু রিল্যাক্স, যে এই 6টা বল তো মরবো না নে, এই 6টা বলে চালাইতে গেছে, রান তো করতে হবে, পড়ে থাকলে তো লাভ হবে না। রান করতে গিয়ে উইকেট দিয়ে আসছে। তার মানে আমি মনে করি নাহিদ রানা 5টা উইকেট পাইছে, স্রষ্টার আশীর্বাদ, যে এত সুন্দর বোলিং করে ব্যর্থ হয় নাই ছেলেটা। জীবনে প্রথম 5 উইকেট পাইছে, এবং এটা আসছে দিনে আরও বাড়বে, আরও বাড়বে। কিন্তু নাহিদ রানা যেটা করছে, যে 10টা উইকেটই নেওয়ার ব্যবস্থা করে দিছে। সঙ্গে দুটো জিনিস, একটা হচ্ছে একটু পরিসংখ্যানের কথা বলি, যে এই প্রথম আমরা দেশের বাইরে কোনো টেস্ট খেলুড়ে দেশকে 150-এর নিচে অল আউট করলাম। এর আগে আমরা 4বার বা 5বার, আমার মনে নেই নাম্বারটা, 4বার বা 5বার
প্রতিপক্ষরে ১৫০-এর নিচে অল আউট করছি। কোথায় করছি? মিরপুরে। কিভাবে করছি? বলতে হবে? এটা তো আপনারা বোঝেন যে মিরপুরে কেমনে আমরা প্রতিপক্ষরে ১৫০-এর নিচে অল আউট করি। ওই যে ওই সেই বাজে উইকেট, হাঁটুর নিচে বল থাকা উইকেট, ওইখানে গিয়ে আমাদের স্পিনাররা চেপে ধরে আউট করে। ওইটাতে তো গর্ব করার কিছু নাই। ওটা বুক ফুলে বলা যায় না যে ভাই দেখ কারে কয় বোলিং। এইবার আমরা বলতে পারতেছি যে দেখ কারে কয় বোলিং। তোর দেশে গেছি, তোর ওই উইকেটে বল করছি, করে যেখানে তুই আমাদের ২০০-র নিচে অল আউট করতে পারিস না সেকেন্ড ইনিংসে, সেখানে আমি তোর ১৫০-এর নিচে অল আউট করে দিছি। এটা পুরো শো অফের একটা ব্যাপার। শুধু এটা প্রতিপক্ষরে আটকায় দিয়ে ম্যাচ জেতার ব্যাপার, এটা বুঝলে ভুল করবেন। এটা হচ্ছে এক ধরনের ডিক্লিয়ারেশন। নারীবাদীরা শুনলে রাগ হন। আগে একবার আমি এইরকম একটা লেখা লিখে ব্যাপক তোপের মধ্যে পড়ছিলাম, কিন্তু আমি আসলে পুরুষ অর্থে বলি না কথাটা। তারপরেও বলি যে এটা হিউম্যানশিপ। এটা হিউম্যানশিপ যে একটা যে পাওয়ার দেখানো। টেস্ট ক্রিকেট নট অ্যাবাউট উইন অর লস। এই টেস্ট ক্রিকেট অল অ্যাবাউট আপনি কতটা নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে পারতেছেন। এর আগে কোনো দিন আমরা পারি নাই, কোনো দিন এই কাজটা পারি নাই। এই নাহিদ রানা এসে সেই জিনিসটা করলো। নাহিদ রানাকে আমি যেভাবে জাজ করি, দেখেন, আপনি যদি বাংলাদেশের ক্রিকেটের সেরা আবিষ্কারগুলোর কথা বলেন, তাহলে প্রথম ছিল সেটা মাশরাফি, দ্বিতীয় আশরাফুল, তৃতীয় লিটন দাস, চতুর্থ নাহিদ রানা। এবং আমার কেন যেন মনে হয় যে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা আবিষ্কার, ও সর্বকালের সেরা হবে কিনা বা আদৌ সেরা হবে কিনা সেটা বুঝতে তো অন্তত ৫-৭ বছর অপেক্ষা করতে হবে। জাস্ট শুরু করলো, বাচ্চা মানুষ, অনেক পথ পাড়ি দিতে হবে। কিন্তু আবিষ্কার, সর্বকালের সেরা আবিষ্কার সম্ভবত নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেটে। এত বড় আবিষ্কার এর আগে আমরা করতে পারিনি। এটা অতি অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য স্রষ্টার একটা গিফট। কারণ আমাদের ক্রিকেটের যে স্ট্রাকচার, সেখানে আসলে এরকম গিফট আসার কথা না। তারপরেও আমাদের স্ট্রাকচারের একটা ভূমিকা আছে। আমাদের স্ট্রাকচার গত ৪-৫ বছর ধরে পেসারদের জন্য নানা রকম ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করতেছে। সেখানের একটা ভূমিকা আছে। সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে আমাদের বড় ভাই আলমগীর কবির। আলমগীর কবির ন্যাশনাল টিমে খুব কম খেলছেন, ফলে আপনাদের কাছে পরিচিত না। কিন্তু ভদ্রলোক গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেস বোলারদের নিয়ে দারুণ কাজ করতেছেন। এই ছেলেটারে একদম অবস্থায় যখন টেপ টেনিসে খেলতো, সেখান থেকে আলমগীর ভাই ওরে তুলে আনছেন। তুলে এনে ওরে বোলিং শিখাইছেন, ওরে দিয়ে করছেন। এবং মজার ব্যাপার দেখেন, আমাদের ধারাভাষ্যকার রাতার ভাই বা যারা বসেন কমেন্ট্রি বক্সে, তারা কেউ এগুলো বলে না। কালকে এই জিনিসটা বলতেছিলেন ইয়ান বিশপ। আমি তাজ্জব হয়ে গেলাম। আলমগীর ভাইয়ের সঙ্গে আমি গত সপ্তাহে কথা বলছি। আমার ধারণা ছিল বাংলাদেশিরা তো অন্তত আলমগীর কবির সম্পর্কে জানে, কিন্তু দেখলাম তারা কেউ বলতেছে না, আমাদের কেউ বলতেছে না, বলতেছেন ইয়ান বিশপ। ইয়ান বিশপ পুরো স্টোরিটা বললেন যে কেমনে ও একদিন টেপ টেনিস বল খেলতে গিয়ে কিপাররে আহত করছিল টেপ টেনিসে। তারপর আলমগীর কবির ওরে ঘাড় ধরে নিয়ে আসছে যে তুই ট্রেনিং করবি আমার আন্ডারে। এই যে গল্পটা, এই গল্পটা ইয়ান বিশপ বলল। আমি কথা দিচ্ছি আগামী অন্তত ২ সপ্তাহের মধ্যে আলমগীর কবিরের একটা বড় সড়ো ইন্টারভিউ পাবেন। সেটাতে যেমন নাহিদ রানা সম্পর্কে পাবেন, পেস বোলারদের নিয়ে আর কী কী করতেছেন সেগুলোও পাবেন। সব মিলে আজকে একটু ছোট করেই বললাম, নাহিদ রানার নিয়ে আরেকটু ডিটেল অন্য এক সময় বলবো। আপাতত নিজের ইয়েটা এক্সপ্রেস করলাম যে প্রচণ্ড আনন্দটা। এসব ও আরেকটা কাজে নাহিদ রানা করছে, এই যে শুরুতে বলছিলাম যে আহত করে ফেলার ব্যাপারটা, সেটা হচ্ছে কেমার রোস্টে অন্তত ২টা ডেলিভারি হাতে লাগাইছে। ফ্র্যাকচার হয় নাই, কিন্তু একটা দারুণ কাজ হয়েছে। কেমার রোচ কিন্তু বাংলাদেশ যখন ব্যাট করে, তখন কিন্তু ফার্স্ট স্পেলে ও বলই করতে পারে না, মাঠেই নামতে পারেনি ইনজুরির কারণে। পরে যখন বল করছে বোধহয় ২৮ ওভারের পরে এসে, আমি বাংলাদেশের ব্যাটিং দেখি নাই, অত রাত জাগতে পারি নাই। তারপরেও দেখলাম যে পরে বল করছে এবং খুব বাজে বল করছে, মানে করতে পারেনি। আর ভাই বোলিং ফিঙ্গারেই ২ বার লাগছে ওই ১৫০ কিলোমিটারের বল, ফলে কীভাবে আর বোলিং করবে। ফলে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাজ সহজ করে দিয়েছে। এবং স্কোর কার্ড দেখে মনে হলো ব্যাটসম্যানরা বুঝতে পারছেন এই ম্যাচে তাদের করণীয়টা কী। জাকের আলী দারুণ ছিলেন। সব মিলে এখন জয়ের জন্য অপেক্ষা। জয় যদি না আসে, বুঝতে হবে যে একটা বড় অঘটন হয়েছে। তাতে নাহিদ রানার এই কৃতিত্ব মেলান হবে না। নাহিদ রানা ফাটায় দিতে থাকেন। ফোনে যেমন শুনি যে লাজুক লাজুক থাকেন, ওইরকম লাজুকই থাকেন, কিন্তু সারা পৃথিবীর এই গতির ইয়েটা দেখায় যান। নাহিদ রানার জন্য শুভেচ্ছা, বাংলাদেশের জন্য শুভেচ্ছা, সবাইকে শুভকামনা।